আহ, আসলে ক্লাস 8-এ তখন মা, যখন বাপির সঙ্গে মার আলাপ হয়। ওরে বাবা। হ্যাঁ, বাপি ক্লাস 11-এ। ও বাবা। নাচের জন্য আমি একটু আমি একটু তাড়াতাড়ি বিয়ে করি হুম। এবং আমার ছেলে মেয়ে হয় পর পর। ওইটা থেকে একটু নাচটা সরে ওটা গেছে। থেকে তখন একটু নাচ থেকে সরে যাই। উনি বললেন চল শো আছে, আমি বলছি আমি কিছুতেই পারবো না। তখন 1 মাসও হয়নি, আমার ছেলে তখনও কোমায়। আমি আমি তো কেঁদে কেঁদে শুয়ে পড়ছি একদম হসপিটালে। তখন আমার কাছে ঈশ্বরের বিশাল আশীর্বাদ, এই ইউনিভার্সের আশীর্বাদ যে ছেলে তো আমার কাছে আছে। ওইটা, হ্যাঁ। ও এখনো নন ভার্বাল, হ্যাঁ, এখনো কথা বলছে না, ওই জায়গাটা কিন্তু এখন। আমি ঠাকুরের কাছে আমার প্রার্থনাও করছি এবং আমার স্থির বিশ্বাস হুম, ও একদিন 9 বছর হতে চললো এই মার্চ মাসে। হুম, হুম। তবে একদিন না একদিন ও ঠিক কথা বলবে এবং উঠে ডেফিনেটলি দাঁড়িয়ে বলবে, হ্যাঁ। হেঁটে হ্যাঁ, বাথরুমে যেতে পারবে। তোমার হাজবেন্ড রুচির বোসের কথাতে আমি আসছিলাম যে আম, ওনার সঙ্গে তো তোমার একটা হ্যাঁ, বিচ্ছেদ আমাদের হয়ে গেছে। বিচ্ছেদ হয়ে গেছে। তারপর। ও অ্যাকচুয়ালি ও বেসিক্যালি একজন নৃত্যশিল্পী আচ্ছা। এবং ও ওয়াকিং বলে একটা ডান্স ফর্ম করে, যেটার ও বলতে পারো ভারতবর্ষে ও পায়োনিয়ার। ওর পারফরমেন্সের সময় মনে হবে যে ও হচ্ছে কুইন অফ দ্য ওয়ার্ল্ড। বাপি গেল 15 নভেম্বর হুম, হুম। 2020, মা গেল 2021 4 এপ্রিল। মানে এক একদম পর বছরও পর, গেল হ্যাঁ। না। তোমরা একটা পুলিশ ভ্যানে এসে আমাকে তুলে নিয়ে যাও, জাস্ট ভাবো, হ্যাঁ, বলছেন হ্যাঁ। তাহলে কেউ কেউ থামাবে না, কেউ কিছু বলবে না, তারপর আমরা আড্ডা টাড্ডা মেরে আবার পুলিশ ভ্যানে করে চলে আসবো। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। হ্যাঁ, এবং সৌমিত্র বাবুর মেয়ে পৌলমী বসুর সঙ্গে আজকে আমি গল্প করব, এবং এই গল্প করতে করতে আমরা একটু অতীতে যাব, আবার নিশ্চয়ই। এখনকার কথা বলবো। সব মিলিয়ে মিশিয়ে মানে একটু ফ্ল্যাশব্যাক, একটু এখন, বুঝতেই পারছেন তো আমরা। কারণ এখানে এসে আমরা তোমার বাবার কথা বলবো না, এ তো হয় এ না তো হয় না, পৌলমী। না। হ্যাঁ, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। খুব ভাল লাগছে তুমি আমাকে সময়টা দিয়েছো। না না, আমারও, আমি তোমার অনেক পডকাস্ট দেখেছি, আমার ভালো লেগেছে, আমিও আসতে পেরে খুব খুশি। থ্যাংক ইউ। হ্যাঁ, এবং আমি খুব ভালো লাগে তুমি মেয়েদের খুব ভালো ফোকাস করো, মেয়েদের জীবন নিয়ে, মেয়েদের প্রবলেম নিয়ে, মেয়েদের সমস্যা নিয়ে, মেয়েদের খুব একটা ইম্পর্টেন্স দাও, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। কি বলবো, সত্যিই তো আমরা মেয়ে হয়ে যদি আমাদের নিজের ব্যক্তিগত ফিলিংটাই আর কি হ্যাঁ বেরিয়ে আসে, হ্যাঁ হ্যাঁ এটা বলতে পারো। তো আমি হ্যাঁ যেহেতু আজকে তোমাদের এখানে এসেছি, আমার এই চারদিকে এত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি এবং ইত্যাদি দেখে, কোথাও হ্যাঁ অপু, কোথাও খিদ্দা, হ্যাঁ, এইসব দেখে আমার ওনাকে নিয়েই কথা বলতে প্রথম ইচ্ছে করছে। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, যে তুমি ধরো যেমন মানে সৌমিত্রবাবুর মধ্যে একটা ইন্টেলেকচুয়াল, হুম বা হুম তোমাদের পরিবেশ, হুম আর উত্তম কুমার, সৌমিত্র মানে উত্তম কুমার, এটা তো বলতেই হয়, মানে হুম যেমন, হ্যাঁ, হুম ওই আমরা, তুমি বাইনারি বলো, কিন্তু ওই ওই রকম আর কি একটা এসে যায়। তো আমি যে বলবো যে ওনার দুজনের মধ্যে যথেষ্ট ভাব ছিল, বন্ধুত্ব ছিল, আলাপ ছিল, আমরা জানি। কিন্তু উত্তম বাবুর যে জীবনধারা ছিল, যেরকম ভাবে লাইফস্টাইল লিড করতেন, সৌমিত্র বাবুরটা সম্পূর্ণ আলাদা ছিল। হ্যাঁ, তো এই যে দুজনের আলাদা বৈপরীত্যের মধ্যে ঐক্য, হ্যাঁ, মানে উনি একটু পার্টি, হ্যাঁ একটু পার্টি, একটু হই হই, একটু মদ্যপান, নাচা গানা, এইটার মধ্যে ছিলেন, এবং সৌমিত্রবাবু একটু পড়াশোনা, কবিতা, এইগুলোর মধ্যে ছিলেন, হ্যাঁ। তাই কি? আমি জানতে চাই। আমার বাবাও খুব হৈ হৈ করতেন, ভীষণ আনন্দ করতেন, বন্ধুদের সঙ্গে প্রচুর আড্ডা দিতেন হুম। এবং মদ্যপানও করতেন। এটাতে কোনো লুকোচুরি করার কিছু নেই। হুম। বাঙালির দেখো এই বাইনারিটা থাকবে, ইস্ট হ্যাঁ, বেঙ্গল মোহনবাগান, ঘটি বাঙাল, চিংড়ি ইলিশ, সত্যজিৎ শুধু বাঙালি ঋত্বিক, না, ভারতেও আছে, হ্যাঁ, আশা ভোসলে, লতা লতা মঙ্গেশকরও মঙ্গেশকর আছে। এসব আছে, কিন্তু হ্যাঁ। এখানে তাই এটা আমরা মেনে নিয়েছি, আমাদের কিছু এটা তো না, করার নেই। জীবনযাত্রার পার্থক্যটা তুমি কিন্তু কিরম দেখেছো? আমি যেটা দেখেছি, দেখো আমাদের বাড়িতে চিরকালই না, দেখো আমার এটা একটু হিস্ট্রি বলতে হবে। হ্যাঁ, বলো না। আমার বাবা কিন্তু উত্তম কুমারের সঙ্গে আলাপ ফিল্ম এসে না। আমার উত্তম কুমার ছিলেন আমার পিসেমশাইয়ের খুব মানে খাস বন্ধু, হুম, খাস দোস্ত। হুম। ওদের একটা গ্রুপ ছিল, ওরা সব বসুশ্রীতে আড্ডা মারতেন। তো আমার পিসেমশাই ছিল রঞ্জিত সিনহা, উনি মোহনবাগানের ফুটবলার ছিলেন।
তো আমার পিসির বিয়েতে প্রথম আমার বাবার ফিল্ম লাইনে আসার আগে আমার পিসির বিয়েতে উত্তম কুমার বরযাত্রী হয়ে এসেছিলেন। সেইখান থেকে সম্পর্কটা শুরু। তখন উত্তম কুমার তখন উনি উত্তম কুমার, কিন্তু আমার বাবা তখনও হয়নি সৌমিত্র। হ্যাঁ, তো সেই জন্যে ওই সময়টা থেকে ইয়ে করতেন, আলাপটা ছিল। এবং আমরা বড় হয়েছি অলওয়েজ এটা শুনে যে ওরা আমাদের আরেকটা পরিবার, মানে আমাদের কি বলবো, এই যে লোকের একটা খুব তো আমাদের না ওনাদের লাইফস্টাইল কি, উনি কি করছেন সেটা নিয়ে বাড়িতে সত্যি কথা বলছি আমি পরে বড় হয়ে যা শুনেছি, কিন্তু আমাদের বাড়িতে এসব নিয়ে চর্চা হতো না। আমার মা ছিলেন উত্তম কুমারের ফ্যান, তো আমরা প্রচুর উত্তম কুমারের সিনেমা দেখা, ওনাকে এবং শ্রদ্ধা করার দাদা হিসেবেই বাপি দেখতেন ওনাকে। তো উনি জেঠু ছিলেন। এবং তরুণ কুমারের সঙ্গে আমার বাবার বিশাল সম্পর্ক। আমার বাবা উত্তম কুমার আর তরুণ কুমার একবার সকালে মর্নিং ওয়াকে গেছে, বাপি আর উত্তম জেঠু হেঁটেছে, তরুণ ও ঘুমিয়েছে গাড়ির মধ্যে। আর তরুণ কুমারকে হাঁটাবে বলেই ওরা সকালে বেরিয়েছিল, কিন্তু সেটা হলো না, নিজেরা হেঁটে নিলেন, উনি ঘুমোলেন গাড়িতে। এরকম মজার মজার অনেক গল্প আছে। তো আমরা, তোমার বাবা ময়রা স্ট্রিটে যখন পার্টি টাটি হতো, হ্যাঁ, তখন যেতেন? আমার বাবা খুব একটা অ্যাকচুয়ালি আমার বাবা আমাদের ওটাই বৈপরীত্য। আমি না এটা নিয়ে ওনার অত ব্যাপারে আমি অতটা জানি না। উত্তম জেঠুর লাইফস্টাইলের ব্যাপারে আমি সত্যি বলছি আমি খুব একটা জানি না। তবে আমাদের বাড়িতেও যে কম পার্টি হতো তা না, কিন্তু সেই পার্টিটা বাড়িতে হতো এবং বন্ধু বান্ধব নিয়ে হতো। এবং সেখানে মানে সিনেমার না, সিনেমার কোনো পার্টি না। ওখানে যেমন আমি যতদূর শুনেছি যে ওইখানে ময়রা স্ট্রিটের মানে পুরো সিনেমা, পুরো ইন্ডাস্ট্রির একসঙ্গে পার্টি হতো। তো সৌমিত্র বাবুর বাড়িতে বন্ধু বান্ধবের পার্টি হতো। হ্যাঁ, সেটাই হতো। তো আমার বাপিমাদের অনেকগুলো সার্কেল ছিল। একটা ছিল ডাক্তারদের গ্রুপ, আচ্ছা, সব সেই মানে এখন বিশ্বজিৎ চক্রবর্তীর বাবা মানিক জেঠু, তারপরে ডক্টর দীপেন বাগচি, ডক্টর সুনীল গুপ্ত কবিরাজ, ডক্টর অমিতাভ রয়, এরকম এক গাদার সাথে ডাক্তারদের বিশাল বড় গ্রুপ ছিল। তারপরে একটা গ্রুপ ছিল আমার মার বন্ধু বান্ধবদের, ঝর্ণা মাসি, বুলবুল মাসি, এরা বিশাল বড়। আর মার ভাই বোন, বাপির ভাই বোন, তারা তো সবাই ছিল। তো একটা পার্টিতে মানে রীতিমতো মানে আমি যখন বড় হয়েছি বিশাল বিশাল সব মানে এভরি আদার ডে হয়তো আমাদের বাড়িতে এভরি উইকেন্ড বলতে পারো একটা কিছু হতো, কিন্তু সেটা খুব মজার ছিল এবং সেখানে সবার ছেলে মেয়ে ইনক্লুডেড ছিল। সুতরাং এমন কিছু হতো না যে যেখানে ছেলে মেয়েরা থাকতে পারবে না। পার্টিতে উত্তম জেঠু আসতেন না, এটা না ভীষণ মানে এখানে ফিল্ম লাইনের বাপি কাউকে ডাকতেন না। ওটাই বলছি, তোমার বাপির পার্টিটা ছিল বন্ধু বান্ধবদের, আর ওনার পার্টিটা ছিল ফিল্ম, বোধহয়। হ্যাঁ, তা হবে। তো আর তাছাড়া তুমি ছোটবেলায় তোমার সঙ্গে উত্তম কুমারের ইন্টারাকশন বা মানে সুচিত্রা সেনের সঙ্গে ইন্টারাকশন, ওনাদের সঙ্গে আমার খুব একটা ইন্টারাকশন হয়নি বা আমার দাদার হয়নি। আমার খুব অল্প অল্প মনে আছে উত্তম, কারণ সুচিত্রা সেনের সঙ্গে উনি তো তোমার ওই যে বিখ্যাত ছবিটা সাত পাকে বাঁধা, কি করে ভুলে গেলাম জানি না, সাত পাকে বাঁধা। তারপরে শেষ ছবিটাও তো প্রণয় পাশা ওনার সঙ্গে করেছেন। তারপর দত্তা করেছেন। হ্যাঁ, তাহলে পরে ওনার সঙ্গে অনেক ভালো ভালো ছবি আছে, কিন্তু বেশি ইন্টারাকশন আমাদের হয়নি। আচ্ছা। আর আমার মনে আছে সুচিত্রা সেন একবার মুনমুন সেনের বিয়েতে নেমন্তন্ন করতে এসেছিলেন আমাদের বাড়িতে। সেটা এই বাড়ি না, লেক টেম্পল রোডের বাড়িতে। আমরা হা করে তাকিয়েছিলাম, মানে ঘর আলো করা রূপ বলে না, কত সুন্দর মহিলা, মানে আমি আজ অব্দি দেখিনি। মানে আমি না এখনো মানে আমি মুখটা হা হয়ে যায়, আমার মা বলছে মুখ বন্ধ করো, এরকম করে আমি তাকিয়ে আছি। কি সুন্দর মহিলা। শি ওয়াজ ভেরি ডিগনিফাইড, শি ওয়াজ ভেরি, অ্যান্ড উনি এত সুন্দর করে আমার মাকে নেমন্তন্ন করেছিলেন, আমার মনে আছে। শি ওয়াজ লাভলি। তোমরা গেছিলে? আমি যাইনি। ও, বড়রা গেছিল। আমরা অ্যাকচুয়ালি কুচো ঠিক না, বড় হয়েছি, কিন্তু আমাদের ভীষণ
ভীষণ যেমন আমার নাচ ছিল ছোটবেলা থেকে। তোমার নাচটা আসবো আমি। হ্যাঁ, তারপর আমার দাদার ভায়োলিন ছিল, হুম, আমাদের স্কুল ছিল আমরা ভীষণ আহ আমাদের নিজেদের নিজের জগৎ জগতে খুব ছিল। ইনভলভড ছিলাম। তোমাদের তোমাদের নিজেদের জগৎ ছিল হ্যাঁ, একটা, তাই সেটা তো? এবং বাপি মা ছোটবেলা থেকে এটা খুব ইনসিস্ট করেছিল যে নিজেদের জগৎ তৈরি করো। বাহ। খুব ইনসিস্ট করেছিল, বললো নইলে কিন্তু মানে বাঁচতে পারবে না, পরজীবী হয়ে বাঁচা যায় না। সেই আরেকটা তোমায় জিজ্ঞেস করি, যে তুমি এক্ষুনি তোমার নাচের কথা বলছিলে, তোমার নাচের প্রসঙ্গ একটু বলো, আমি এক্ষুনি এই ছবি দেখছি। হ্যাঁ, আমি খুব ছোটবেলার থেকে নাচছি এবং প্রফেশনালি নাচছি। আমার আরেঙ্গেট্রম হয়, আরেঙ্গেট্রম হচ্ছে যেটা বলতে স্টেজ পারো পারফরমেন্স। ফার্স্ট স্টেজ পারফরমেন্স, মানে অফিসিয়াল। তার আগে করেছি প্রচুর। আমি আগে উদয়শঙ্কর কালচারাল সেন্টার অমলা আন্টির কাছে ওখানে শিখতাম। তারপরে গেলাম স্পেশালাইজ করতে ভরতনাট্যমে আমার গুরু কলামণ্ডলম থঙ্কমণি কুট্টি আন্টির কাছে। তো তারপরে আমি পদ্মভূষণ কলানিধি নারায়ণনের কাছে করেছি, অনেকের কাছে। পরে কথাকলি আর মোহিনী আট্টেম করেছি কলামণ্ডলম ভেঙ্কটের কাছে। তো আমি নাচের আমি অরিজিনালি নাচের, এবং আমার 12 বছর বয়সে আমার আরেঙ্গেত্রম হয় এবং আমাকে প্রেজেন্ট করেন সত্যজিৎ রায়। এবং তারপর থেকে তো সারা ভারতবর্ষ জুড়ে নেচেছি এবং অনেক বছর নেচেছি। তো তোমার এই নাচটা ছাড়লে কেন? অ্যাকচুয়ালি ছাড়বো বলে ছাড়িনি, আস্তে আস্তে আমি না থিয়েটারে ঢুকে গেলাম, জানো। হ্যাঁ, আর কি হয়েছিল যে নাচের জন্য আমি একটু আমি একটু তাড়াতাড়ি বিয়ে করি এবং আমার ছেলে মেয়ে হয় পর পর। ওইটা থেকে একটু নাচটা ওটা থেকে তখন একটু নাচ থেকে সরে যাই, এবং নাচের জন্য যে রিগারাস প্র্যাকটিসটা দরকার আমি সেই সময়টা দিতে পারছিলাম না। তখন আমি একটু অল্প, যখন ছেলে মেয়ে ছোট ছিল, আর আমি না একদমই কোনো আয়া বা কারোর হাতে ছেলে মেয়ে দিতে চাইনি। আমি একদম চেয়েছিলাম নিজের হাতে ছেলে মেয়ে মানুষ করবো, আর তাই করেওছি। তো তখন আস্তে আস্তে দেখলাম থিয়েটারে আমার একটু সুবিধে হচ্ছে আমার ছেলে মেয়েকে মানুষ করে ওদের সময় দিয়ে থিয়েটারটা করতে, এবং ওদের নিয়ে তখন আমি যেতে পারতাম রিহার্সালে। আর বেশিটা কাজ বাপির সঙ্গে করতাম বলে মানে অনেকটা সাপোর্ট পেতাম। তো আমি থিয়েটারে আস্তে আস্তে ঢুকে যাই। আর থিয়েটারও না আমার ভীষণ প্যাশন ছিল। ছোটবেলায় স্কুল থেকে থিয়েটার শুরু করি আমি, তখন আমরা শেক্সপিয়ারের প্লেজই করতাম। আমাদের স্কুলে একজন আমার টিচার ছিলেন মিসেস সুদর্শনা বাগচি, উনি আমাদের ব্রিটিশ কাউন্সিলের জন্য শেক্সপিয়ারের নাটক করাতেন, বা স্কুলের জন্য শেক্সপিয়ারের নাটক করাতেন। তো সেখান থেকে আমার থিয়েটারে হাতে খড়ি। পরে যখন আমার ক্লাস 12-এ জাস্ট পরীক্ষা দিচ্ছি, তখন উৎপল জেঠু ডাকলেন আজকে শাহজাহান করার জন্য, কারণ ওনার মেয়ে বিষ্ণুপ্রিয়া জার্মানিতে পড়তে চলে যাচ্ছে। তো উনি শোভা জেঠিমা মাকে বললেন মিটিল কি করবে পিয়ার রোলটা? মা বললো তো মানে গড সেন্ট অপরচুনিটি। তো আমি করলাম। তো থিয়েটারের প্রতি আমার প্রচন্ড প্যাশন, ভালোবাসা ছিল। নাচ আর থিয়েটার এই দুটোকে তোমার দিয়ে দেয়া হলে তুমি মানে কোনটা তুমি বেছে নেবে? মানে আমি পারবো না, বাঁচতে পারবো না গো, একদমই পারবো না। আমি দুটোই ভয়ঙ্কর ভালোবাসি। আমার মনে আছে আমার ছেলের অ্যাক্সিডেন্টের পর একটা শো হয়েছিল, আমি তখন আমাদের দলের যিনি কর্ণধার বিলু দত্ত, মুখোমুখি দলের উনি কর্ণধার, উনি বললেন চল শো আছে। আমি বলছি আমি কিছুতেই পারবো না। তখন 1 মাসও হয়নি, আমার ছেলে তখনও কোমায়। আমি তো কেঁদে কেঁদে শুয়ে পড়ছি একদম হসপিটালে। তখন বিলু বললেন না, কাজ করতে হবে, ওঠ চল, বলে জোর করে নিয়ে গেল। এবং বিশ্বাস করো আমি কাঁদতে কাঁদতে স্টেজে মঞ্চে ঢুকলাম, ঢুকে সব ভুলে গেলাম। তখন আমি চরিত্র হয়ে গেলাম। এবং ওই 2.5 ঘন্টা আমার মনে আছে, ফেরা নাটক আমারই ডিরেকশন, বাপি অভিনয় করেছে, দেবশঙ্কর অভিনয় করেছে, এবং ফেরা 100টার ওপর শো করেছে। ফেরা থিয়েটার অলিম্পিক্সেও গেছে ওটা। তো স্টেজে উঠে আমি জাস্ট ভুলে গেছি, তখন আমি অন্য জগতে চলে গেছি। ওটা নেশা, ওটা একটা প্যাশন, ওটা না মানে যখন অভিনয় করি ওটা না রক্তের মধ্যে ঢুকে যায়। তখন আবার অদ্ভুত ভাবে নাটক শেষ হয়ে গেল, যেই এসে আবার গাড়িতে বসলাম হসপিটালে ফেরত যাব, আবার সেই বিষাদটা ধরলো। কিন্তু যতক্ষণ আমি মঞ্চে ছিলাম
আমার কিচ্ছু মনে ছিল না, আমি শুধু ওই চরিত্রটা করছিলাম। এটা কিন্তু আশ্চর্য, এবং হ্যাঁ, এটা তোমাকে খানিকটা এখান থেকে টেনে বার করতে সাহায্য টেনে বার করেছে। করতে সাহায্য করেছে, এবং আমি যে লড়াইটা করতে পারি আমার এটা তোমার থিয়েটারটা নাটকের আছে জন্য, বলে, হ্যাঁ, থিয়েটারটার একদম জন্য। থিয়েটারটা আছে বলে। মানে এবং ওই অক্সিজেনটা না থাকলে তুমি না, বোধহয় না, এই এই ছেলের, আমি ছেলের কথাটা একটু জিজ্ঞেস করবো এই হ্যাঁ কারণে, নিশ্চয়ই। কারণ সবাই জানতে চায়। আমার মনে আছে আমি আনন্দবাজারে তখন একটা, হ্যাঁ, তুমি আমায় ফোন করতে। হ্যাঁ আমি হ্যাঁ, ফোন করতাম, সেটা না, তার হ্যাঁ, আগে একটা স্টোরি করেছিলাম যে সুপ্রিয়ার নাতি শন, হুম, উত্তমের নাতি আর সৌমিত্রর নাতি, হুম, এরকম তিনজনের করার কথা ছিল। ও তখন আমি রণদীপের সঙ্গে কথা হ্যাঁ, বলেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, রণদীপ বলেছিল যে আমাকে একা যখন তুমি করবে তখন তুমি আমাকে বলো, বা হ্যাঁ, ওর হ্যাঁ, একটা কিছু কাজও ছিল কাজও ছিল সেই কাজও ছিল, সময়টা। বলে যে দরকার হলে ওরা ওদের হয়ে যাক, তারপর তুমি আমাকে একা হ্যাঁ, ওরম হ্যাঁ, করো, হ্যাঁ, মানে এইটা আমার সঙ্গে ওর কথা পর্যন্ত হয়েছিল। তারপরে এটা হওয়ার পরে মানে তুমি তো ছেড়ে দাও, তুমি মা, তুমি তো একটা অন্য তোমার ইয়ে, কিন্তু আমিও খুব ঘাবড়ে মানে এতটাই, মানে সারাক্ষণই বেশ কিছুদিন ধরে ওইটা মাথার মধ্যে ঘুরপাক খাইতো। হ্যাঁ, ওটা খুব আকস্মিক হয়েছিল তো। এবং হ্যাঁ, ও তার পরের দিন বম্বে যাচ্ছিল সুজয় ঘোষের একটা হিন্দি কাজ করার জন্য। হ্যাঁ, এটা খুব সুতরাং sad। মানে খুব কিন্তু জানো তো আমি একটা মায়েরা যে জিনিস ছেলে শিখেছি। ফিরে এসছে এর থেকে বড় আর হ্যাঁ, কিছু আমি নেই। একটা জিনিস শিখেছি যে পজিটিভ থাকতে হয়, একদম। পজিটিভ থাকতে হবে। এবং আহ, এটা আমি ইংরেজিতেই বলছি, যেহেতু আমি এটা এতে, কাউন্ট ইউর ব্লেসিংস, তোমার আশীর্বাদ গুলো কি আছে আমার মনে হয় সেগুলো ফোকাস করো। আমার কাছে ঈশ্বরের বিশাল আশীর্বাদ, এই ইউনিভার্সের আশীর্বাদ যে ছেলে তো আমার কাছে আছে, ওইটা, হ্যাঁ। ওর হাসি মুখ দেখতে পাচ্ছি। এবং ও এখন অনেকটা, ঠাকুর দেখবেন বাবা, অনেকটা ও ইমপ্রুভ করেছে। ওর ভাবতে পারবে না ওর কি বুদ্ধি, মানে ওর সেন্স অফ হিউমার, তুমি একটা ওর জায়গায় কি, বলেছে ও লিখছে, ও টাইপ করে। টাইপ করে করে কথা বলছে, আমাদের সঙ্গে না ওটা কমিউনিকেট মানে করছে টাইপ যখন করছে তার মানে টাইপের মেমারিটা ওর আছে। সমস্ত। এবং মানে কি বড় বড় শব্দ এক্সপিরিয়েন্স, মানে বিশাল বড় বড় শব্দ, স্পেলিং একটাও তাহলে মিস্টেক ওর হয় তার না, মানে ওই জায়গাটা নষ্ট হয়নি। কিচ্ছু হয়নি। কি মেমোরি, ভাবতে পারবে টাচফুড, না। বাবা বলো না এরকম, কি মানে ভালো। মানে মানে সাধারণত ব্রেনে এরকম হলে যে যে জায়গাগুলো না, গন্ডগোল ও এখনো নন ভার্বাল, হ্যাঁ এখনো কথা বলছে না। ওই জায়গাটা কিন্তু এখন। আমি ঠাকুরের কাছে আমার প্রার্থনাও করছি, এবং আমার স্থির বিশ্বাস ও হুম একদিন 9 বছর হতে চললো এই মার্চ মাসে, হুম, তবে একদিন না একদিন ও ঠিক কথা বলবে এবং ও উঠে ডেফিনেটলি দাঁড়িয়ে বলবে, হ্যাঁ। হেঁটে হ্যাঁ বাথরুমে যেতে পারবে, হ্যাঁ। আমি বিশ্বাস করি। আর ওর ভাইটুর বাবা, ভাইটুকে রণদীপের বাবা হুম। ওকে খুব দেখাশোনা করে। রণদীপের বাবাই মেন কেয়ারটেকার, মানে এইটা কারণ আমি, রণদীপের বাবা ওর ফিজিওথেরাপি, ওর খুব সমস্তটা উনি কন্ডাক্ট করেন। তোমার হাজবেন্ড রুচির বোসের কথাতে আমি আসছিলাম যে আম, ওনার সঙ্গে তো তোমার একটা হ্যাঁ, বিচ্ছেদ আমাদের হয়ে গেছে। হ্যাঁ বিচ্ছেদ হয়ে গেছে। তারপর এত ওনার সঙ্গে কোনোদিনই তোমার না, যোগাযোগ। বিচ্ছেদ হয়তো হয়েছিল কিন্তু যোগাযোগ কোনোদিন ছিন্ন হয়নি, কারণ আচ্ছা, আমার ছেলে মেয়ে দুজনেরই তো ছেলে মেয়ে। এখন তো বলে কো প্যারেন্টিং, ওটা তো সেটা অ্যাকচুয়ালি তাই ছিল। হ্যাঁ, এবং কো প্যারেন্টিংটা, দেখো উনি ওনার ছেলে মেয়েকে নিজের থেকে বেশি ভালোবাসেন, হুম। সেটা তো অস্বীকার করার কোনো সেই জায়গা নেই, সেই এবং হ্যাঁ। সেই সম্মান আমি ওনাকে দিই কারণ উনি আমার ছেলে মেয়ের বাবা। হুম এবং সত্যি কথা বলতে কি, উনি আমাকেও সেই সম্মানটা দেন। মানে তিক্ততাটা আমাদের মধ্যে, আহ দেখো আমরা খুব ছোট বয়সে বিয়ে করেছিলাম, আমার 21 বছর বয়সে বিয়ে করেছিলাম আমি, উনি ছিলেন 24, মানে আমাদের এটা তো কোনো বয়সই না বিয়ে হ্যাঁ করার। সত্যি তাই। আর তোমার ছেলে মেয়ে হয়েছিল ওই ওই তখনই ওইরকম ওই 24 আর 26-এ ছেলে মেয়ে হয়ে ছেলে গেছে। মেয়ে হয়েছে। হ্যাঁ, তো ফলে তোমরা খুবই ছোটবেলায়। আমরা ছোটবেলায় সব হয়েছে, কিন্তু আর এখনকার তোমাদের দিনের বিচ্ছেদটা কত তুলনায় বয়সে হয়েছে? আহ তারপরে মানে ওই 40 ওরকম হ্যাঁ ওই সময়, যেতে, হ্যাঁ। ওই সময়টা ইয়েতে। কিন্তু আহ ঠিক আছে, কি জানো তো, সবকিছুর থেকে নিবেদিতা জানো, হুম আমি বুঝতে পেরেছি জীবনে, এটা আমার উপলব্ধি, যে সবকিছুর থেকে শেখা যায়। হুম এটার থেকেও শিখেছি আমি, যেমন ওর বাড়ি থেকে বা ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি।
ওদের বাড়ি খুব মানে ভদ্র, মানে ওরা লোকের সঙ্গে এত ভালো তোমার ব্যবহার সঙ্গে করে। আলাপটা হয়েছিল কি করে? আমার সঙ্গে আমার কলেজের এক বন্ধুর সূত্রে আলাপ হয়েছিল, আচ্ছা ওদের আচ্ছা। পাড়ার। আর তোমার কলেজ কি ছিল? যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটিতে। তুমি তো কি সাবজেক্ট ছিল তখন? ইংরেজি। ইংরেজি। আর তুমি মডার্ন হাইতে পড়তে? মডার্ন হাইতে পড়তাম। হুম তো আমার বন্ধু চন্দ্রিমার সূত্রে আলাপ হয়েছিল। হুম চন্দ্রিমা এখনো আমার বন্ধু আছে, এটাও একটা ঠাকুরের বিশাল আশীর্বাদ। আমার সব ছোটবেলার বন্ধু এখনো আমার বন্ধু বাহ, আছে। হ্যাঁ তো যাই হোক, তো সবকিছু থেকে শেখা যায়। হ্যাঁ তো ওরা খুব, অ্যাজ আ ফ্যামিলি ওরা খুব ডিগনিফাইড। হুম 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 ওটা আমি হয়তো ওদের থেকে শিখেছি। হুম হুম আমি জানি না, আমি চেষ্টা করেছি, আমি জানি না আমি কতটা হতে পেরেছি, কিন্তু আমি চেষ্টা করেছি ডিগনিফাইড হতে ওদের মতো। ওরা ভদ্র, খুব, খুবই ভদ্র। তো আহ, একটা কি তোমার কথাবার্তার মধ্যে তুমি যে যে হেসে কথা বলো, আমি একটা কিন্তু সৌমিত্র ছাপ দেখতে পাই। এটা আমাকে অনেকে বলে, তাই? অনেকে তার মানে বলে। আছে, কিন্তু উনিও কিন্তু যখন কথা বলতেন এরকম করে হেসে। আমার মনে আছে যে আমি একটা শেষের দিকে তো উনি টেলিভিশনেও কাজ করতেন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ টিভি সিরিয়াল করতেন। আমার এক্সপিরিয়েন্স, গেছি, তো আমি বললাম কথা বলতে চাই। এত হাম্বল মানুষ ছিলেন না, বলে হ্যাঁ এসো বসো কথা বলো। তারপরে কেউ উনি আমি একটু খেয়ে নি, হ্যাঁ একটা টিফিন কেটে রুটি আর ঢেঁড়সের তরকারি, আমার এখনো মনে আছে, চামচ দিয়ে দিয়ে খেলেন আর এরকম একটু আর হয়ে শুয়ে। তখন আমাদের ডিক্টোফোন ছিল, ইন্টারভিউ হ্যাঁ করতে হ্যাঁ হতো, বলো হ্যাঁ বসো বসো তুমি এখানেই বসো। বসে ইন্টারভিউ দিলেন, এবং যতবারই আমি এসছি ওনার কাছে, হুম। মানে একদম মানে সুন্দর করে বুঝিয়ে বলে দিতেন, ফোন করলেও না, একবারে বাপি তুলতেন। খুব হাম্বল, মানে বাপির খুব মানে বিনয়। বাপি না একদম, বাপি তো কৃষ্ণনগরের একটা মফস্বল হ্যাঁ শহরের একটা ছেলে। হ্যাঁ। ওইটা বাপির মধ্যে থেকে গিয়েছিলেন, না থেকে না গিয়েছিল। না, এবং এত দিন ধরে থেকে যাওয়াটা অদ্ভুত না, উনি ব্যাপার। যেমন আমাদের এই গলফিনে গ্রিন কর্নার মুদির দোকান আছে, ওখানে উনি চলে যেতেন, হ্যাঁ, জিনিসপত্র নিয়ে আসতেন। এই তাই যে না? হ্যাঁ, তারপর মর্নিং ওয়াক করতে যেতেন, সবার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। ওরা চায়ের দোকানে গিয়ে ওরা চা খেতেন, মানে নর্মাল লাইফ লিড ভীষণ করতেন। নর্মাল। এবং আমাদের খুব নর্মালি বড় করেছেন। আমরা আমাকে অনেকে বলে যে তুমি এত বড় মানুষের মেয়ে। বাড়িতে তো উনি বাপি ছিলেন। হ্যাঁ, শুধু বাড়িতে না, আমি বলছি বাইরের জগতেও বাইরে তো উনি এটা কি করে হ্যাঁ। মেনটেন করতেন আমি বুঝতে, মানে এই যে মুদির দোকানে জিনিস কিনতে যাওয়া, বা ধরো এমনি একটা পুরো হুম। পরিবেশের মধ্যে হাঁটা চলা, না, এবং উনি ভীষণ ছিলেন। যেমন আমার যখন ছেলে মেয়ে হলো, আমিও ছোট, আমার ছেলে মেয়েও ছোট, ওরা স্কুলে, আমি তো দুটোকে নিয়ে হিমশিম খাচ্ছি। উনি কিন্তু রোজ আসতেন, এসে স্কুল থেকে নিয়ে আসতেন, ওদের চান করিয়ে দিতেন, খাইয়ে দিতেন। আমি একটাকে দেখছি, উনি আরেকটাকে দেখছেন, বা উনি দুটোকেই দেখছেন, দুটোকেই গল্প বলে ঘুম পাড়িয়ে দিতেন। বিকেল বেলা নিয়ে যেতেন হয়তো কোথাও দারুণ ঘুরতে। বাবা। মানে উনি এত আমার ছেলে মেয়ের জন্য করেছেন না, মানে উনি আমার জন্য আচ্ছা, মানে। উনি যে এই যে তোমার স্কুলে যেতেন আনতে যেতেন, তখন তো উনি খুব বড় স্টার, হ্যাঁ। হ্যাঁ, তো ওকে ওকে তো সবাই দেখতো তারপরে। মানে ভাবতে পারবে না, সব দিদিরা তখন জানলা দিয়ে দেখছে, এ করছে, উঁকি মারছে, ঝুঁকি মারছে। আর আমাদের স্কুলের খুব স্ট্রিক্ট ছিল, আমাদের স্কুল নিয়ম ছিল যে পুরুষ মানুষরা গেটের বাইরে দাঁড়াবে, হুম, আর মারা বা ভেতরে যাবে। ভেতরে যেতে পারবে। তো বাপি বাইরে ড্রাইভারদের সঙ্গেই দাঁড়িয়ে, বা সব ড্রাইভার বা যারা এসছে গাড়ির হুম, চালক, তারা সবাই বাপি বাইরেই দাঁড়িয়ে থাকতো আমার জন্য। আর আমাকে খোঁজার চেষ্টা করতো, আর আমাকে দেখলে মামুনি মামুনি মিছিল মিছিল করে আমায় ডাকতো। হুম, আর সব দিদিরা ইয়ে করতো। আমি একবার একটা দিদিকে জিজ্ঞেস করেছিলাম, তখন তো বুঝতাম না ওরা কেন করছে। আমি তো, আচ্ছা তোমরা কেন এরকম করো, আমার বাবা এলে, তোমাদের বাবা এলে আমি এরকম করি? আমার তখন ধারণা ছিল না যে আমার তুমি বাবা কার অত কথা কার বলছো? কথা বলছি। হুম, তো ওরা খুব হেসেছিল দিদিরা। কিন্তু স্কুলের দিদিরা সব এরম করতো, সব মারাও ঘুরে ঘুরে সব সময় তাকিয়ে সে আছে। তো কিন্তু হবেই। আমার বাবা ভীষণ, মানে কি বলবো, উনি উদাসীন বাইরে ছিলেন। উদাসীন মামা। কারণ ওনার জীবনে সত্যি কথা বলছি, যে উনি আমাদের যা সময় দিয়েছেন বা যে ভালোবাসা দিয়েছেন, নিবেদিতা কত দেখো, সব অনেক তারকারা কিন্তু এটা ঝড় পারে জল না, তো হ্যাঁ এসেছে জীবনে, অনেক হ্যাঁ, ঝড় জল। সবাইরই আমার আসে। একটা বিচ্ছেদ হয়ে, আমার আমার জীবনে আমার আমার বিয়েটা ভেঙে গেছে, বা আমার ছেলের যখন অনেক হুম, কিছুর মধ্যে দেখো যে কোনো মানুষই যায়। সেই আমি মনে করি তাও আমি অনেক মানে ভালো আছি। মানুষের কত যে কষ্ট আমার খুব
খারাপ লাগে মানুষের এই কষ্টটা দেখতে। কিন্তু আমার যেটা লড়াইয়ের ক্ষমতা না, সেটা হচ্ছে আমি না আমার বাবা মার কাছ থেকে অসম্ভব ভালোবাসা পেয়েছি। হুম আমার বাবা একটা কথা বলতেন, লাভ উইন্স, হুম লাভ অলওয়েজ উইন্স। হুম ভালোবাসাই জিতে যায়, হুম ভালোবাসা সব সময় জিতে যায়। হুম এবং আমি এটা বিশ্বাস করি, হুম ভালোবাসা সব সময় জিতে যায়। আজ যে আমার ছেলে আমার কাছে আছে, আহ আমি তোমার পডকাস্টের থ্রুতে সবাইকে একটু ধন্যবাদ জানাতে চাই। তুমি তো ফোন করতে, খোঁজ নিতে, আরো যে মানে হাজার হাজার মানুষ ওর জন্য প্রার্থনা করেছে, হাজার হাজার মানুষ ওকে ভালোবেসে চেয়েছে যে ও ঘরে তাড়াতাড়ি ফিরে সুস্থ, আসুক। হ্যাঁ। আমার থিয়েটারের একটা হেন লোক নেই যে আসেনি আমার কাছে। আমার কি নাচের মর্মান্তিক বাবা, আমার এটা তো নাচের একটা। ইয়েতে হ্যাঁ, এবং আমার মনে হয় যে এত লোকের পজিটিভ এনার্জি। এনার্জি, এত লোকের পজিটিভ প্রার্থনা, সেটার একটা কিন্তু ফল ফল আছে। আছে। হুম সেই ফলটার জন্যই বোধহয় আমার ছেলে এসছে। তাই প্রত্যেকের কাছে যারা একদিনের জন্য হলেও আমার ছেলের ভালো কামনা করেছে, আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ। তো এই ভালোটাও কিন্তু পৃথিবীতে আছে, হ্যাঁ, নিশ্চয়ই আছে। অনেক খারাপের মধ্যে অনেক ভালো আছে, সেটা খুঁজে নিতে খুঁজে হবে। নিতে হবে। হ্যাঁ তো আমার ছেলের সেইটাই বুঝি ভালো খুঁজে নিতে হয়। হ্যাঁ, আমার মা যেমন আমায় বলেছিলেন, কারণ ডাক্তাররা খুব একটা তখন আশা আম, দিতে পারছিল না, ভরসা দিতে পারছিল না যে কি হবে আলটিমেট পরিণতি। তখন আমি খুব মার কাছে এসে কেঁদেছিলাম। মা বলল যে মিঠিল, লড়াই তো করতে হবে, লড়াইয়ের কোনো বিকল্প নেই, মনের জোর করো, আমাদের ছেলে, বাড়ি নিয়ে এসো। আর ডাক্তাররা বলছিল বাড়ি নিয়ে যেতে, কারণ 4 মাস পরে। 4 মাসের মাথা ও তখন ডাক্তাররা বলছিল যে বাড়িতে নিয়ে গেলে যদি বাড়ির পরিবেশে, বাড়ির অনেক অনেক স্মেল বা হ্যাঁ আওয়াজ হ্যাঁ বা হ্যাঁ, যেটা মানে খুব মানে মানে ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার হ্যাঁ হ্যাঁ পরিবেশে হ্যাঁ, হয়তো কিছু উন্নতি উন্নতি হতে হলেও পারে। হতে পারে, হ্যাঁ। তো মা বললো হ্যাঁ একদম নিয়ে আসবে বাড়ি, আমাদের ছেলে আমরা দেখে নেব, আমাদের ছেলে আমরা লড়াই করে নেব। হুম এবং আমরা ওর জন্য তো মানে ওর থেকে বেশি প্রেশাস আমাদের কিছু নেই। হুম 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 তো নিয়ে এসো বাড়ি মিঠিল, মনের জোর করো, নিয়ে এসো বাড়ি, আমরা দেখে নেব। হুম। আমার মা এই মনের জোরটা আমায় দিয়েছিল। তা আমরা বাড়ি নিয়ে আসি এবং তখন আস্তে আস্তে ভাই একটু চোখ খুলছে, করছে এবং আস্তে আস্তে হয়। মানে যখন যেখানে বলেছিল ডাক্তাররা, হ্যাঁ। ডাক্তাররা একদমই করেছিল, আসেনি, হ্যাঁ। আশা দেয়নি, একটু আশা দেয়নি হুম যে ও সার্ভাইভ করবে, কিন্তু ডাক্তাররাই বলেছিল এটা মিরাকল হ্যাঁ যে ও করেছে। তো আমি মনে করি হ্যাঁ হ্যাঁ, পজিটিভিটির একটা এইটা ইয়ে, জোর একটা আছে। জোর আছে, পজিটিভিটির জোর আছে। এবং ভাইটুর মানে ভাইটুর চারপাশে, ভাইটুর বোন, ভাই মানে রণদীপের বোন, রণদীপের বাবা, আমরা সত্যি খুব মানে দেখো দুঃখ কি নেই, দুঃখ নিশ্চয়ই, নিশ্চয়ই হ্যাঁ আছে, হ্যাঁ। আমরা কেউ সুপার হিউম্যান না, আমরা না। কেউ অতি মানব নই। কিন্তু আহ, তার মধ্যেও না অনেক আনন্দ আছে, অনেক ভালোবাসা আছে যে ও আছে আমাদের সঙ্গে। নিশ্চয়ই, এবং 100 বার। ওর এত দুষ্টু বুদ্ধি, এবং ওর মানে এত রসিক ছেলেটা না, এত এখন এই সেন্স মজা। অফ হিউমার, মানে তুমি ভাবতে পারবে না। তাই। সব ও টাইপ করে করে ও যা সব আমাদের মাতিয়ে রাখে, একদম এক একটা কথা বলে। হ্যাঁ, মানে তুমি মা বাবা সবাইকে চিনতে পারে। চেনার ওই ওই স্টেজ না, ও তোমার আমার মতন গল্প করবে ও টাইপ করে। ও হ্যাঁ, আচ্ছা, তো গুড, হ্যাঁ। মানে ভালো। কি খাবে না খাবে, খাদ্যরসিক অসম্ভব, হ্যাঁ অসম্ভব খাদ্যরসিক, এটা বানাও, ওটা করো, হ্যাঁ এটা আনাও, হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ। এবং কোন সিনেমা দেখবে, কোন মিউজিক শুনবে, ও ও তো সিনেমা দেখে? হ্যাঁ আচ্ছা সব দেখছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ওর তো একটা ব্যান্ড ছিল গণেশ টকিজ, ও তো মানে আদতে মিউজিশিয়ান, হ্যাঁ তো ও তো গিটারিস্ট। তো সুতরাং কোন মিউজিক কোন ব্যান্ড, আমার যেহেতু ওর মানে অসম্ভব বেশি
মানে সেই কি ওরা কি মেটাল না কি শোনে, আমি অত পারি না শুনতে বলে ও খুব হাসে। ও আমার জন্য সব জানো তো মানে একটু হালকা ফুলকা। হালকা ফুলকা আমার জন্য বার করে দেয়। আমার জ্যাজ ভাল লাগে বলে, হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ। আমার মাইলস ডেভিস ভাল লাগে বলে ও চালিয়ে দেয় মাইলস ডেভিস ইউটিউবে, আচ্ছা, বা চেট বেকার চালিয়ে দেয় আমার জন্য। ওর কি একটা ট্যাব আছে ওর সেখানে? ট্যাব আছে, ও সব সেগুলো সেখান থেকে সব শোনায় আমাকে, মিউজিক শোনায়। বাহ, ও ভীষণ মানে টাচফুট, সুতরাং খুব তাড়াতাড়ি না, একদম জাস্ট ঠাকুরের কথাটা বলতে পারলেই ওর। আশীর্বাদ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমি হবে কি হবে না আমি জানি না নিবেদিতা, যেটা আছে। যেটা আছে সেটাতে আমি সন্তুষ্ট, আমি ঠাকুরের কাছে কৃতজ্ঞ। আমি যেটা আছে আমি তার জন্য আমি লড়ে যাব, আমি নিশ্চয়ই। যতদিন বাঁচবো আমি ওর হয়ে আমি একদম। লড়াই করবই। কারণ ও আমাকে যে আনন্দ দিয়েছে, যে ভালোবাসা দিয়েছে, তার তো কোনো, সারা পৃথিবী একদিকে, কিন্তু জানো তো তোমার তো সে ছেলে তো, আছে, হ্যাঁ তুমি একদম বুঝবে তোমার ছেলে মেয়ের ভালোবাসা একদিকে, ওদের একদম। হাসি মুখ দেখতে পারলে আর আর কিচ্ছু কিচ্ছু চাই দরকার না না, গো, হ্যাঁ, সত্যি তাই। সত্যি চাই আর না। কিছু দরকার হয় না। না, এই মা ছাড়া কেউ এগুলো এগুলো তো মা ছাড়া হ্যাঁ, কেউ বুঝবে না, এটা না। আমি হ্যাঁ, তোমাকে বোঝাতে পারি, বুঝতে আর পেরেছি। কাকে বোঝাবো। তোমার মেয়ের সম্পর্কে একটু শুনি। হ্যাঁ, আমার আমার মেয়েটা না আমার প্রাণ। আমার মেয়ে, ওর নাম মেখলা। হুম। ও একটা, তুমি অ্যামাজন প্রাইমে ওর একটা ওয়েব সিরিজ দেখতে পারো, আচ্ছা ওয়াক গার্লস বলে। আচ্ছা ও অ্যাকচুয়ালি ও বেসিক্যালি একজন নৃত্যশিল্পী, আচ্ছা এবং ও ওয়াকিং বলে একটা ডান্স ফর্ম করে, যেটার ও বলতে পারো ভারতবর্ষে ও পায়োনিয়ার। আচ্ছা। হ্যাঁ, ওয়াকিং। এবং ও এই ওয়াকিং নিয়ে তো সারা ভারতবর্ষ ঘুরে বেড়ায়, শুধু হুম না হুম। ও বিদেশেও ঘুরে বেড়ায়। আচ্ছা। এবং ওকে নিয়ে এই মানে ওর নাচের জার্নিটা নিয়ে, ওর নাচ দেখেই যিনি ডিরেক্টর সুনি তারাপুরওয়ালা, উনি এই ওয়েব সিরিজটা করতে মানে ইন্সপায়ার্ড হন, ওকে। তারপর ওকেই কাস্ট করে অ্যাজ দ্য লিড। হ্যাঁ, তোমরা যদি অ্যামাজন প্রাইমে পারো Definitely ওয়াক গার্লসটা দেখো। হ্যাঁ। ও আরেকটাও করেছে নেটফ্লিক্সে আছে, ইয়ে ব্যালে বলে, আচ্ছা। সেটাতে খুব একটা বড় রোল না, কিন্তু একটা সিগনিফিকেন্ট রোল, বড় না হলেও। হ্যাঁ হ্যাঁ আর ও তো নাচে ওয়াকিং করে। হ্যাঁ। এই জানুয়ারিতে কাজাকস্তান গিয়ে ওরা একটা ওয়ার্ল্ড মানে ওটা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন ছিল, সেখানে ফার্স্ট হয়ে এসছে। আচ্ছা, হ্যাঁ তাহলে খুবই একটা হ্যাঁ ভালো। হ্যাঁ, ওর টাচউড কোনো অভিনয় এই তো করেছে অবশ্য, করেছে, হ্যাঁ। কিন্তু আর কোনো অফারই পাচ্ছে না তো। ও কি যোগাযোগ করেছে? ও ও অ্যাকচুয়ালি ভীষণ শাই। আমার হ্যাঁ। ছেলে যেমন খুব আউটগোয়িং, হ্যাঁ। ও সবার সঙ্গে, আমার ছেলে খুব ইয়ে ছিল, কিন্তু আমার মেয়ে একটু শাই, ও একটু হুম। মানে ভীষণ লজ্জা পায়। না, একদম ঠিকই তো বাবারে বলে তুই নিয়েছো। লজ্জা পেলে এত কি করে করবি। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ পারফরমেন্সে তুমি যদি দেখো, বা ইউটিউবে তুমি যদি টাইপ করো মেখলা বোস, তুমি দেখবে হ্যাঁ। ওর পারফরমেন্সের সময় মনে হবে যে ও হচ্ছে কুইন অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ। কিন্তু যেই পারফরমেন্স হয়ে গেল, ভীষণ ও তো শ্রীদেবীর মতো অন্তর্মুখী, ব্যাপার। ইন্ট্রোভার্ট, আমি সব ভীষণ জায়গায় ইন্ট্রোভার্ট। ইন্টারভিউতে শ্রীদেবী সম্পর্কে এটা শুনেছি, হ্যাঁ, পারফরমেন্স সময় জ্বলে ওঠে, তারপরে একদম একদম চুপ করে বসে বসে পড়ে। পড়ে। হ্যাঁ, ও খুব একটা ও এবং ও কোথায় না পড়াশোনা একদম করেছে? নিজের সম্বন্ধে কথা বলতে পারে না, বা নিজেকে জাহির করতে পারে না। হুম। ঠিক আছে, আমি বলি ওকে যে মা, এই এই যুগটা হচ্ছে নিজেকে জাহির করার যুগ, সেটাই তো, নিজের কিন্তু নিজের ও নাম পেটানো। একেবারেই পারে না। আমার অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ওরকম অ্যাটমসফিয়ারটা না, না, আমরা তোমাদের বাড়ির খুবই, অ্যাটমসফিয়ারটা মানে ভীষণ, মানে তোমার বাবার বন্ধু বা ওই। শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, অমিতাভ দাশগুপ্ত, এরা সব আসতেন আমাদের বাড়িতে। হুম হুম আমার বাবার একটা রেগুলার আড্ডা ছিল, কারা ছিলেন, অজিত লাহিড়ী ফিল্ম মেকার, আশু মুখার্জি ফিল্ম মেকার, উনি যিনি তিন ভুবনের পারে ডিরেক্ট করেছিলেন তিনি, নৃপেন গাঙ্গুলি, উনি ছিলেন দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম মেকার, একটা জলদাপাড়া, একটা ভম্বল সর্দারের ডিরেক্টর। আর আমার মা নির্মাল্য আচার্য, যিনি আমার বাবার সঙ্গে এক্ষণ পত্রিকা সম্পাদনা করতেন, আমার মা আর আমার বাবা, এরা এরা চারজন, এরা সব আমাদের বাড়িতে থাকতেন। সকালে উঠে সারা রাত আড্ডা মারতেন, খেতেন, আমার মা রান্না করতো, খেতেন, তারপর বাড়ি যেতেন সকালবেলা উঠে, আবার সন্ধ্যেবেলা চলে আসতেন। তো আমি, ওটাই ছিল আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। মানে তোমাদের পরিবেশটা অনেকটা সাহিত্য, সাহিত্য, সিনেমা, মিউজিক, নাচ গান। আমার বাবা
প্রথম যামিনী কৃষ্ণমূর্তিকে কলকাতায় নিয়ে এসেছিলেন নাচের আচ্ছা। শো করানোর জন্য। হ্যাঁ। আমার বাবা কথাকলি ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। হুম। তো আমাদের খুব ওই নাচ ওই দেখানো, দিকটা ছিল। হ্যাঁ চলো চলো হোমওয়ার্ক আছে না, হোমওয়ার্ক করতে হবে না, চলো ইয়ে দেখতে যাই, রোদার স্কাল্পচার এসছে হ্যাঁ, দেখতে বিড়লা চাই। একাডেমিতে, চলো আমরা দেখে আসি, ওটা দেখতে যাব। হুম। চলো আমেরিকান সেন্টারে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, চলো দেখে আসি, চলো ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে চলে গেলাম, হুম, হুম, হুম। এরকম আর কি। মানে তারপরে খুবই শিক্ষার মানে মানে শিক্ষা মানে মানে কি সত্যি কথা বলবো, বলবো, একটা কালচার সংস্কৃতি মনস্ক একটা মনস্ক বাড়ি। একটা বাড়ি ছিল। হ্যাঁ। আর আমাদের আমরা খুব, আর আমরা না খুব একটা সাধারণ মধ্যবিত্ত পাড়ায় বড় হয়েছি, লেক টেম্পল রোডে, হুম। মেনকা সিনেমার ঠিক পেছনে। এবং সেখানে আমার অনেক বন্ধু ছিল এবং তারা আজও আছে। আচ্ছা। তারা সবাই আমার বাড়িতে আসতো এবং তারা আমার বাবাকে, তারাও কিন্তু কোনোদিন স্টারস্ট্রাক ছিল না, ছোট থেকে দেখছে। ছোট থেকে দেখছে। এবং কাকু বলে, আমার হ্যাঁ। সেদিন স্কুলের একটা বন্ধু বলছে, এই জানিস তো আমি না কোনোদিন ভাবিনি তোর বাবা, তোর বাবা তো আমাদেরও স্কুল থেকে তুলে নিয়ে আসতেন, পৌঁছে দিতেন, বাড়ি পৌঁছে দিতেন, উনি তোর জন্মদিনে সবাইকে পপকর্ন দিচ্ছেন। হ্যাঁ। তো বাপি ওরকম ছিল হ্যাঁ, আমাদের, হ্যাঁ। খুব মানে খুব ডাউন টু আর্থ একটা আচ্ছা, এই আমাদের যে বড় হওয়াটা মানে ছিল। এই যে শর্মিলা ঠাকুর কলকাতাতে এলেই সৌমিত্র বাবুর সঙ্গে একটা অনুষ্ঠান করতেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উনি কি ওনার সঙ্গে ভালো যোগাযোগ ছিল না? খুবই ভালো যোগাযোগ ছিল। হ্যাঁ। ইনফ্যাক্ট উনি এত ভালো মানুষ, শর্মিলা ঠাকুর এত ভালো মানুষ, উনি আমাদের সঙ্গে, আমার সঙ্গে এখনো যোগাযোগ রাখেন। আচ্ছা। উনি ভীষণই ভালো মানুষ। আচ্ছা। এবং ওনার মধ্যে যে গ্রেস, বাপি ওনার খুব গ্রেস, ওনার ডিগনিটি বাপি খুব পছন্দ করতেন। উনি তো ভীষণ ডিগনিফাইড হ্যাঁ, মহিলা। খুব ডিগনিফাইড। হ্যাঁ, তো বাপির সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল। হ্যাঁ, হ্যাঁ, কারণ প্রায় কবিতার অনুষ্ঠান হ্যাঁ বা হ্যাঁ নানা হ্যাঁ, রকম অনুষ্ঠান নানা আমরা রকম শেষের দিকে অনুষ্ঠান ওরা দেখেছি, কিন্তু করতেন। করতেন। হ্যাঁ। এবং আমার মনে আছে একবার উনি আমাকে বললেন, একটু তোমার বাবাকে বলো তো আমাকে এই একটা কবিতা। হুম। আমার সেই ফোনটা না ভেঙে নষ্ট হয়ে হুম। গেছে, বাপির ওটা রেকর্ড করা ছিল, বলে এটা একটু তোমার বলো তো বাবা, যদি একটু আমি রেকর্ড করে কিভাবে বলবো এই কবিতাটা। তো আমি বাপির কাছ থেকে ওটা রেকর্ড করে ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। হুম। হুম। মানে খুব সুন্দর সম্পর্ক ছিল, হুম। হুম। খুব সুন্দর মিষ্টি একটা সম্পর্ক। সেই তো। তারপর বাপির একটা জন্মদিনে তনুজা এসছিলেন, আমরা নিয়ে এসছিলাম আমাদের মুখোমুখি দল থেকে। হ্যাঁ। বাপির প্রচন্ড বন্ধু ছিলেন। হ্যাঁ, কত ছবি, তিন বনের মনে পারে। পারে বাবা, প্রথম কদম প্রথম ফুল। কদম ফুল, হ্যাঁ ওই ছবিগুলো হ্যাঁ তো প্যারালালি উত্তম এর সঙ্গে সঙ্গে হ্যাঁ, তো ওগুলোও তো ইয়াং হ্যাঁ, সব তো জেনারেশন তখন বাপির খুব দেখতো। বন্ধু ছিল। আর আমার মনে আছে একটা কোন সিনেমার শুটিং আমি জানি না, আমি একটু আহ্লা দিচ্ছিলাম, হুম। জানো তো। তা বাপিকে স্কুলে পৌঁছে দিতে হবে, স্কুল থেকে নিতে হবে, নইলে আমি কাঁদবো, বাড়ি যাব না, স্কুলে দাঁড়িয়ে থাকবো। ও। তো বাপি শুটিং ছেড়ে এসে আমায় স্কুল থেকে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসতো, আবার শুটিং এ ফেরত যেত। ও। হ্যাঁ, আর তখন তো আর আমি তো, বাপি আর তনুজা বলতো যে বাপরে বাপ, আমি এইরকম দেখিনি। হ্যাঁ। সৌমিত্র মানে শুটিং ছেড়ে গিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি পৌঁছে আবার শুটিং এ কি ফিরে ভালো, আসছে। কিন্তু মানে কতটা পারিবারিক মানুষ ছিলেন, মানে একদম ফ্যামিলি ম্যান। বাপি আমাদের ছেলে মেয়েদের খুব, মানে আমাকে আর দাদাকে খুব, মানে তোমার দাদা এখন কোথায় থাকেন? এখানেই থাকেন, আমার গল্ফ গ্রিনেই থাকেন, দোতলায় থাকেন, আমি একতলায় ও থাকি। আচ্ছা, এই বাড়িতে থাকেন। এই হ্যাঁ। বাড়িতে আমরা থাকি। কিন্তু উনি খুব উনি মানে এখন কি করেন? উনি তো রিটায়ার করে গেছেন। হুম। উনি কবিতা লেখেন প্রচুর, দাদার বোধহয় 30টার ওপর কবিতার বই বেরিয়েছে। হ্যাঁ। দাদা ভায়োলিন বাজান। উনি নিজের মতো, রিটায়ার করে গেছেন মানে কি করতেন? উনি এক চাকরি করতেন ইয়েতে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো মানে ভেরি আনলাইক মানে সৌমিত্র বাবু, কারণ তুমি তবুও নাটকে আছো। হ্যাঁ, উনি ওই উনি কিন্তু নাটক তো সিনেমা ওনার ওইসবের দিকে যান। ওইসবে নেই, উনি কবিতা লেখেন, কবিতা লেখেন ও ভায়োলিন। ভায়োলিন বাজান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি উনি আমার দাদা খুব সেনসিটিভ, খুব সফট মানুষ। আচ্ছা, সৌমিত্র বাবু শেষের দিকে যখন ভীষণ কাজ করতে চাইতেন, মানে যেভাবে হোক, শেষে তো ওকে বারণ করা হয়েছিল, তারপরে উনি চলে গেছিলেন শুটিং এ। উফ, আর বলো না, এই নিয়ে আমার সঙ্গে মায়ের সঙ্গে খুব ঝামেলা হয়েছিল। তাই না? হ্যাঁ, কারণ মা খুব
আর উনি তো মানে মানেননি, মানে উনি কারোর কথা শোনার বান্দাই ছিলেন না। হুম, 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 কারোর কথা শুনবে না। উনি তো ফোন করতেন, শ্রীকান্ত আচার্য হুম, ফোন করে বলতেন, শোনো তোমরা একটা কাজ করো, তোমরা একটা পুলিশ ভ্যানে এসে আমাকে তুলে নিয়ে যাও, জাস্ট ভাবো হ্যাঁ, বলছেন, হ্যাঁ, তাহলে কেউ কেউ থামাবে না, কেউ কিছু বলবে না, তারপর আমরা আড্ডা টাড্ডা মেরে আবার পুলিশ ভ্যানে করে চলে আসবো। কারণ তখন করোনার সময় তো মানুষ করোনার তো সময় এবং ভীষণই আমরা বারণ করতাম যে বেরিও না বাপি, বেরিও না। উনি না, উনার মতো, উনি ভীষণ প্রাণোচ্ছল। মানুষ ভালোবাসতেন, অসম্ভব প্রাণোচ্ছল ছিলেন। উনি এই করোনা কালে খুব বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, কারোর সঙ্গে দেখা হচ্ছে না, বাড়িতে বন্দি, আড্ডা হচ্ছে না। আড্ডা হচ্ছে না, কাজ হচ্ছে না, বেরোনো হচ্ছে না, হ্যাঁ, মানে শুনেন মা তারপর যখন উনি ভীষণ বেরোতে পারলেন, বেরিয়ে কোভিডটা ঘটালেন, হলো। এবং হ্যাঁ, তারপরেও তো উনি সেটা একটু সারতে না সারতেও বেরিয়ে গেলেন। হ্যাঁ, মানে উনি কোভিড হওয়ার পর, কোভিড ধরা পড়লো বোধহয় 3 তারিখ বা 4 তারিখ, 6 তারিখ ওনাকে হসপিটালাইজ করা হলো অক্টোবরের 2020। তারপরে তো উনি নভেম্বরে 15 চলে গেল, তারিখ হ্যাঁ, চলে গেলেন। হ্যাঁ। তোমার মা তো তার কিছুদিনের মধ্যে চলে গেলেন। 4 মাসের মধ্যে, 4 সাড়ে 4 মাস। বাপি চলে যাওয়ার পর মার কিরকম যেন বেঁচে থাকার ওই তাগিদটাই হারিয়ে গেল। হুম, মানে অদ্ভুত, মানে আমি না সত্যি আশা করেছিলাম মা অন্তত একটু থাকবে, কারণ আমি অসম্ভব ভেঙে পড়েছিলাম বাপি চলে যাওয়ার পর। তো মাও চলে গেল এপ্রিল মাসে, 4 এপ্রিল 21-এ। হুম, বাপি গেল 15 নভেম্বর হুম, 2020, মা গেল 2021 4 এপ্রিল। মানে এক একদম পর বছরও পর, গেল হ্যাঁ। না, পর পর। দুজনে ভীষণ সঙ্গী ছিলেন না। আসলে ক্লাস 8-এ তখন যখন বাপির সঙ্গে মার আলাপ হয়। ওরে বাবা! হ্যাঁ, বাপি ক্লাস 11-এ। ও বাবা! সেই লং। সময়কার একটা, মানে তারপর তো মানে আমার কাছে না ওটা ভীষণ, মানে কি বলবো, আমার ওটা অ্যাকসেপ্ট আমি এখনো করতে পেরেছি কিনা জানি না। হ্যাঁ, অ্যাকসেপ্ট করতে হয়। আমার থেকেও অনেক মানুষ অনেক দুঃখে আছে নিবেদিতা, আমি জানি। হুম। আমার থেকে অনেক যার মানুষ যার দুঃখ কষ্টে তার তার আছে। মতো। হ্যাঁ, মানে আমি এক একজন, মানে মানুষ কষ্টে আছে ঠিকই, এটাও সত্যি কথা, কিন্তু সে কি জানো তো, মানে আমার বাবা মা না আমার খুব বন্ধু ছিল জানো, এবং ওরা স্ট্রেংথ ছিল তো। স্ট্রেংথ ছিল এই আমার সমস্ত কিছু নিয়ে, জীবনের পুরো জীবনের স্ট্রেংথ। সমস্ত লড়াইয়ে ওরা পাশে থেকেছে। আচ্ছা, সত্যজিৎ রায়, হ্যাঁ, বলো। এইটা না হলে তো হলোই না। এটা কি বলবো, মানে উনি আমাদের জীবনে না, কি বলবো, উনি ছিলেন আমাদের গাইডিং লাইট, উনি হুম, আমাদের জীবনের ধ্রুবতারা ছিলেন। হুম, সত্যজিৎ রায় হচ্ছে আমাদের কাছে, আমাদের বাড়িতে দুজন, আমার বাবা তো একটু নাস্তিক মানুষ ছিলেন, আমাদের বাড়িতে দুজন ভগবান ছিলেন, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন সত্যজিৎ রায়। বুঝতেই পারছো তার মানে আমরা ওনাকে কোন পর্যায়ে একদম, হ্যাঁ, রাখতাম। হ্যাঁ। এবং সেখানে আমরা উম আহ উনি এত, মানে উনি এত, কি বলবো, আত্মপান্ত একজন ভদ্র লোক ছিলেন, একজন, ওনার শিক্ষা, ওনার সহবত, মানে শেখার মতো। কিছু ঘটনা মনে আছে তোমার? হ্যাঁ, আমার মনে আছে আমাদের গরমের ছুটিতে মা আমাদের আমাকে বা দাদাকে না একদম ওই ইয়ে করবে না, কিছু না কিছু করো, মা হুম, একটা হুম। সেই ক্রাফটের বই কিনে দিয়েছিল, সেইগুলো দেখে দেখে, এটার শুন, হ্যাঁ। হ্যাঁ, কেটে কেটে আমি একটা ছোট্ট ওই পাখি, একটা টিয়া পাখি বানিয়েছিলাম, বুকমার্ক। হুম, তো আর বাপি যখনই রবিবার দিন করে যেতেন বিশপ লিফ্রয় রোড, বাপি তো প্রত্যেক রবিবারই যেতেন, হুম, 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 তা আমাদের মাঝে মধ্যেই নিয়ে যেতেন। আর দাদার রবিবার দিন ভায়োলিন ক্লাস থাকতো ক্যালকাটা স্কুল অফ মিউজিকে, আমরা নামিয়ে দিয়ে ওখানে থাকতাম, তারপর 3-4 ঘন্টা বাদে আবার দাদাকে গিয়ে নিয়ে আসতাম। হুম। তো উনি এত ভালো ছিলেন, উনি কিন্তু কোনোদিন বাচ্চাদের সঙ্গে ওপর থেকে কথা বলতেন না, উনি একদম ধরো তুমি অ্যাডাল্টের মতো, হ্যাঁ। অ্যাডাল্টের মতো কথা বলতেন। তো দেখবে ওনার ছবিতেও বাচ্চাদের হ্যাঁ, ট্রিটমেন্ট হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ, ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি ওনার বাড়ি যেতাম, বসে থাকতাম, তো আমি একটা বানিয়ে মা বললো তুমি এটা কার জন্য বানাতে চাও, আমি বললাম, মানিক জেঠুকে দি। হুম, মা বললো হ্যাঁ দাও, উনি হুম, খুশি হবেন।
তো আমি দিয়েছিলাম, তুমি বিশ্বাস করো আমি পরে হুম, গিয়ে দেখেছি উনি কিন্তু সেটা ব্যবহার ব্যবহার করছেন। করছেন, হ্যাঁ। মানে সেটা একটা ছোট বাচ্চার কাছে, আমি কতই বা বয়স হবে কত আমার, সুন্দর হ্যাঁ ফিলিং, হ্যাঁ। হ্যাঁ, মানে তখন আমার 9 হবে, 8 হুম, 9 হবে। হুম। কিন্তু কত ভালো লেগেছিল যে উনি আমার ওটা ব্যবহার করছেন দেখে। মানে ওই যে বাচ্চাদের কোলে নিয়ে আদর টাদর না ওইসব ওরকম উনি না, করতেন না? কিন্তু উনি খুব জিজ্ঞেস করতেন এবং উনি সব সময় খোঁজ রাখতেন আমার নাচ কিরম এগোচ্ছে, আমি কোথায় কি করছি, কোথায় শো আছে, কোথায় প্র্যাকটিস আছে, আমি কতক্ষণ প্র্যাকটিস করছি, সমস্ত খোঁজ রাখতেন। আমার দাদাকে, আমার দাদা ভায়োলিন বাজে বলে, উপেন্দ্র কিশোর হ্যাঁ, রায়চৌধুরীর হ্যাঁ। ভায়োলিন উনি দিয়েছিলেন। হুম, কত ভাবতে বড় পারো, একটা ব্যাপার। বিশাল ব্যাপার। হ্যাঁ, এবং উনি আমাদের বাড়িতে আমার মার হাতের রান্না ভীষণ পছন্দ করতেন। আচ্ছা। এসেছেন কয়েকবার আমাদের বাড়িতে, খেয়েছেন। হুম। আমার মা নিজে রান্না করে, আমার মা ভীষণ ভালো রান্না আচ্ছা, করতেন। কোনোদিন সত্যজিৎ বাবু তোমাকে কোনো ছবিতে বা তোমার দাদাকে কোনো না ছবিতে না না, নেওয়ার কথা ওসব ভাবেননি? না, উনি কিছু বলেননি। হ্যাঁ, হলে তো হতোই, বলে তো হ্যাঁ। হতোই, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, বই পড়া বা বই, বা ওনার যে ক্লাসিক্যাল মিউজিকের যে নলেজ, সেই ওনাকে দেখে ক্লাসিক্যাল মিউজিক শেখা। ও হ্যাঁ, এটা খুব ভাল লেগেছিল আমার, কিন্তু মানে ওটা আমার মনে একটা এখনো দাগ কেটেছিল, যে ফিল্ম তৈরি করাটা কিরকম। দেখো, আহ, তখন ওরা রাজস্থান থেকে শুটিং করে এসছেন সোনার কেল্লার। তো বাপি বলল যাবি নাকি, আমার স্কুল ছুটি ছিল, শুটিং এ যাবি ইন্দ্রপুর। আমার যতদূর মনে হয় আমি বাপিকে ছাড়ছিলাম না, এরকম কিছু বললাম না একটা, একটু হ্যাঁ, হ্যাঁ, আহ্লাদে হ্যাঁ, ছিলাম। হ্যাঁ, তো বাপি বললো চল যাবি, তো নিয়ে গেছিল আমায় ইন্দ্রপুরি স্টুডিওতে শুটিং এ, সোনার কেল্লা। সেখানে ওই ওই সিনটা, মানে ওই ট্রেনের কামরাটা তৈরি করা হয়েছিল। ও, ওই মন্দার বোস যখন ওরা জয়সলমীর ফাইনালি যাচ্ছে, হুম, মন্দার বোস যে সেই রাত্রির বেলা ট্রেনের হ্যাঁ, কামরায় হ্যাঁ, ঢুকেছিল, হ্যাঁ। ওই সিনটা শুট হচ্ছিল। ও বাবা, খুব হ্যাঁ, তো ইন্টারেস্টিং তো। দারুণ ইন্টারেস্টিং। তো আমি তো দেখছি, তারপর আমাকে মানিক জেঠু বলল এই এদিকে এসো, এদিকে আয়। আমি গেছি, বললো এইখানটায় বস, আর আস্তে আস্তে একটু করে চাপ দিবি যাতে মনে হয় এটা, যাতে এই কামরাটা একটু নড়ে, হ্যাঁ, খুব আস্তে দিবি, বেশি জোরে দিবি না। হুম, তো এবং আমাকে উনি দেখিয়ে দিলেন। তো আমি ওখানে বসে একটু একটু করে ওই আহ, একটু একটু করে ঠেলছিলাম হ্যাঁ। কামরাটা, আর যাতে মনে ওই হচ্ছে যে কামরাটা, ট্রামের চলছে। যে যাতে মনে হয় যে ট্রেন চলছে। হ্যাঁ, তো ওটা আমার কাছে একটা, মানে মানে কিরম সুন্দর করে নিতেন উনি, না? উনি, হ্যাঁ, এবং উনি পেছনে বললেন যে তোকে যেন দেখা না যায়, এখানে চুপ করে বস, হ্যাঁ, আর কথা বলবি না, কিচ্ছু করবি না, আস্তে আস্তে ঠেলবি। ঠেলবি একটু করে করে। হ্যাঁ, সুতরাং ওটা মানে এখন হ্যাঁ, ভাবলে আমার গায়ে মানে কাঁটা গায়ে দেয়। কাঁটা দেয়। কি মানে কত একটা ভীষণ ঐতিহাসিক তুমি ঘটনার ঐতিহাসিক, সাক্ষী, হ্যাঁ। একদমই। এবং আর ফেলুদা তো মানে আমাদের। এবং আমি এখন বুঝতে পারি যে ওই মানে ওই কি অসম্ভব ডিটেইলে উনি এটা কাজটা করেছিলেন। হুম, আমাকে বাপি বলছে দেখছো এটা ট্রেনের কামরা, হুম, বাপিকে বলছি ট্রেনের কামরাটা কি তোমরা ওখান থেকে নিয়ে নিয়ে এসছো? এসছো, হ্যাঁ। বাপি বলছে না না, এখানে তৈরি তৈরি করা হয়েছে। মানে এতটা ইন হ্যাঁ, হ্যাঁ। ডিটেলে যেতে আমার মনে সেই তো আছে। তুমি বলছো, আমার চোখের সামনে ভাসছে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো হলো। তো এমনি তোমার কাছে জানতে চাইছি, ধরো সত্যজিৎ বাবা উনি তো আতঙ্কও করেছেন। হ্যাঁ, তপন সিনহার। তপন সিনহার, হ্যাঁ হ্যাঁ। মানে কি বলবো, ওনাকে নিয়ে বলার তো আর আমার কোনো ধৃষ্টতা নেই, তবুও একটুখানি নামগুলো উল্লেখ করছি আর হ্যাঁ। কি। আচ্ছা, এবার আমি তোমায় জিজ্ঞেস করি একটা কথা, ফেলুদা সম্পর্কে জিজ্ঞেস করবো একটু, আর অপু, এই দুটো জিজ্ঞেস করে আমি আজকে মোটামুটি আমাদের গল্পটা ইতি টানবো। আচ্ছা, তো ফেলুদা, উনি উনি কতটা ইয়ে ছিলেন, মানে কত? উনি ফেলুদা করার ওনার প্রধান কারণ হচ্ছে দাদা আর আমি। উনি বলে ওনার কাছে যখন মানিক জেঠু বলেছিলেন যে এবার তোমায় নিয়ে ফেলুদাটা ভাবছি, হুম, উনি ভীষণ আনন্দিত হয়েছিলেন, কারণ ওনার তখন মনে হয়েছিল যে আমি আমার ছেলে মেয়ের জন্য একটা কিছু করতে পারবো, বাচ্চাদের জন্য, হ্যাঁ, বাচ্চাদের জন্য, হ্যাঁ, আমার ছেলে মেয়ের জন্য। তো উনি সেই ফেলুদাটা করেছিলেন। এবং ফেলুদার জন্য যে ফেলুদার যে মগজাস্ত্র, হ্যাঁ, এটা আমার মনে আছে বাপির ছিল সেটাই ফোকাস, হুম। যে ফেলুদা মানে মগজাস্ত্র। সুতরাং ওই যে সিগারেট অভিনয়ে, খাচ্ছে ভাবছে, ও ওটা হ্যাঁ, মানে অসাধারণ। অভিনয়ে চোখে মুখে সমস্তটার মধ্যে যেন হুম, ওই ইয়েটা থাকে, ওই হ্যাঁ, ওই বুদ্ধির
ছাপটা। ছাপটা থাকে এবং বুদ্ধির প্রয়োগটা থাকে। তো সেটা আমার মনে আছে, এবং নিজেকে খুব বাপি খুবই হেলথ কনসিয়াস ছিল, আমার থ্যাঙ্কস টু আমার মা। আচ্ছা, কারণ ওই যে হ্যাঁ, এই যে মাসি একটা দেখিয়েছিল শীর্ষাসন হ্যাঁ, করছেন, হ্যাঁ, উনি করতেন? হ্যাঁ, আমার মাই তো বাপিকে দিয়ে জোর করে, আমার মা মানে ওই শীর্ষাসনের বাড়িতে প্র্যাকটিস হ্যাঁ, করতেন? হ্যাঁ, রেগুলার। কারণ আমার মা তো স্পোর্টসম্যান ছিলেন, আমার মা সবসময় চাইতো বাপি ফিট থাকুক। আর আমার একটা মাদের বিয়ের পরই বাপি তখন ফিল্ম লাইনে হুম। ঢুকেছেন সবে। তো বাপির খুব কোলাইটিস হয়েছিল, বাপি ও, খুব পেটের ভুগেছিল একটা অনেক দিন। তো তখন মা বলেছিল যে তোমার চেহারাটা খুব খারাপ হয়ে যাচ্ছে, এরকম করে হিরো হওয়া যায় না, হুম তুমি এক্সারসাইজ করো বলে মা মনতোষ রায়, মনতোষ জেঠুকে ডেকে এনেছিলেন। মনতোষ জেঠু ছিল বিশ্বশ্রী, মানে ওয়ার্ল্ড হুম ইয়ে। হুম। তো উনি বাপিকে দিয়ে অনেক যোগ ব্যায়াম শিখিয়েছিলেন। সেই থেকে বাপি তখন থেকে ওনারই যোগ, ছেলে বোধহয় হ্যাঁ, তারপর জয় বাবা ফেলুনাতে, ফেলুনাতে, হ্যাঁ। হ্যাঁ। তো মনোতোষ জেঠুর কাছে বাপি শিখে ইয়ে আসন করতো, করতেন, আসন যোগাসন করতো, করতেন, যোগাসন করতেন। বাপি খুব প্র্যাকটিস করতেন। ডিসিপ্লিন ছিল, আর মা ভীষণ কড়া ছিল, বাপিকে এক্সারসাইজ করতেই হতো। ও, আর তারপরে বাপিও এক্সারসাইজের হ্যাবিটে ঢুকে হ্যাবিটে গেলেন। ঢুকে গেছিলেন, হ্যাঁ। হ্যাঁ, কারণ তোমাদেরকেও করাতেন? হ্যাঁ, আর বাহ। আমরা তো আমি তো নাচতাম, হ্যাঁ, স্কুলে তোমার হয়ে স্পোর্টস যেত, হ্যাঁ করতাম, হ্যাঁ। দাদা খেলতো। আর বাপিও স্কুলে খেলাধুলো করতো, বাপি তো হাওড়া ইউনিয়নের হয়ে সেকেন্ড ডিভিশন হকিও খেলেছে। ও, আর হ্যাঁ, তোমার বাবার মধ্যে তো এটা ছিল। আর হ্যাঁ, মা তো তোমার ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ছিলেন, ছিলেন, হ্যাঁ। হ্যাঁ। ফলে দুজনের মধ্যেই একটা একটা ওই খুব স্পোর্টস, এবং আমাদের বাড়িতে একটা ওটাও স্পোর্টস নিয়ে একটা বিশাল গল্প টল্প। হুম আমার বাবার পিকে ব্যানার্জি আমার বাবার বেস্ট ফ্রেন্ড ছিলেন, হুম হুম দুজনে দুজনকে বন্ধু বলে ডাকতেন। আমি একটা চিঠি খুঁজে পেয়েছি, জানো নিবেদিতা? হ্যাঁ হ্যাঁ। একটাতে লেখা আছে, আমি বুঝতে পারছি না কে কাকে লিখেছে, বলছে বন্ধু, তারপর লিখেছে আমি একজনকে পাঠাচ্ছি, তুমি একটু কথা বলে নাও, তুই যদি হেল্প করতে পারিস, সব করে গেলে ইতি বন্ধু। ও, এখন কে বন্ধু, কোন বন্ধুকে লিখছে, ওরা দুজনে দুজনকে বন্ধু বলে ডাকতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভীষণ সুন্দর মিষ্টি একটা সম্পর্ক তুমি ছিল। মগজাস্ত্র বলতে একটা মনে পড়ে গেল, যে শেষের দিকে উনি একটা বিজ্ঞাপনও করতেন মগজাস্ত্র বলে, হ্যাঁ। আমরা দেখতাম যে উনি এটা করছেন, একটা পাথর টাথর কিছু নিয়ে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সেটা নিয়ে অনেক অনেক আমি ফেসবুকেও দেখেছি, অনেক ইয়ে হয়েছে। ইয়ে হয়েছে, একটু অনেক ঝড় টড় তুলে উঠেছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তখন সেটা আমি নিয়ে ওনার বাপিকে হ্যাঁ। বলেছিলাম যে বাপি দেখো এরকম লোকে লিখছে, এরকম বলছে। বাপি বলছে আমাকে, আমি একজন প্রফেশনাল অ্যাক্টর, হুম। আমাকে কাজ করে খেতে হয় মিটিল, আমি যেরকম আমাকে তো টাকা রোজগার করতে হচ্ছে, তাই এটা একটা টাকা রোজগারের পথ ঠিকই, ছাড়া হ্যাঁ আমি কিছুই ইয়ে করি হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। কারণ উনি ব্যক্তিগতভাবে পাথর বা মানে উনি তো ঈশ্বরেই বিশ্বাস করতেন না, এইসবেও বিশ্বাস করতেন না। উনি একটু, উনি ব্র্যান্ড একটা উনি প্রমোশন একটা করেছিলেন। ব্র্যান্ড প্রমোশন করেছিলেন, হ্যাঁ, এবং তাতে আহ, একটু কন্ট্রোভার্সি এটা হয়েছিল। কন্ট্রোভার্সি হয়েছিল, নিশ্চয়ই হয়েছিল, তুমি ঠিকই বলছো, হুম হুম। কন্ট্রোভার্সি হয়েছিল, এবং আমি তখন বলেছিলাম যে না করলেও পারতে। ও, হ্যাঁ, তখন বাপি বলেছিল যে মিঠিল, এই নিয়ে আমাদের মধ্যে কোনো ইয়ে হয়নি, হ্যাঁ, আমাদের ওটা অনেক সম্পর্কটা পরের খুবই দিকে, মানে শেষের কিছু বছর আগে, মানে ওটা হ্যাঁ, মানে অনেক পরের দিকে। অনেক পরের দিকে। হ্যাঁ, হ্যাঁ, তখন বাপি বললো দেখো আমার আর কটা কাজ আসে, আমার আর কটা কাজ দেখো আসে। কতটা প্র্যাকটিক্যাল ছিলেন উনি। হ্যাঁ, এটাও তুমি দেখতে হবে যে হ্যাঁ, উনি প্র্যাকটিক্যাল ছিলেন। বললেন আমার আর কটা কাজ আসে, এই বিজ্ঞাপন আমার কাছে, বিজ্ঞাপনের কাজ যেরকম উনি কি একটা রিয়েল এস্টেটের বিজ্ঞাপনের একবার উনি হ্যাঁ 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 হ্যাঁ। করেছিলেন, বলে ওটার মতোই এটা। তবে উনি কিন্তু শেষ দিন অবধি কাজ করে গেছেন, এটা সত্যি কথা, হ্যাঁ, ওই কারণ উনি বয়সেও। বলতেন যে আমি বসে থাকতে পারবো না, হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে যাবে আমি যদি বসে থাকি। হ্যাঁ। তো এইটাই। আচ্ছা, এই কোন ফেলুদাকে ওনার খুব ভালো লাগতো, মানে ওনার বাদ দিয়ে? উনি সব্যসাচী চক্রবর্তীকে ভীষণ পছন্দ করতেন। আচ্ছা। হ্যাঁ, উনি খুবই, এবং উনি একটা খুব ভালো জিনিস ছিল জানো, হুম উনি খুব সাপোর্টিভ ছিলেন। আমি হুম। বলেছিলাম একদিন যে আমি তোমাকে ছাড়া ফেলুদা ভাবতে পারছি না, না এরকম করে বলেছি আমি। তো বাপি বলেছিলেন যে মিঠিল দেখো এটা বলবে না, কারণ দেখো শার্লক হোমস কি শুধু একজনই করবে সারা জীবন, হ্যাঁ, এরপর তো মানে লোককে তো আরো এগিয়ে আসতে হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ। আরো এগিয়ে যেতে হবে। তো আমার কাছে তো বেনু দারুণ, হুম হুম বেনুর মতো ওরম লম্বা চওড়া স্মার্ট আর কে ফেলু হতে পারে। হুম মানে বাপি ভীষণ বেনুদাকে, মানে বেনুদাকে ব্যক্তিগতভাবেও খুব ভালোবাসতেন, হুম। তাই বেনুদা যখন ফেলুদা করে বাপি খুব খুশি হয়েছিল, তারপর টোটা। খুব সাপোর্ট করে। হ্যাঁ, টোটা টোটা টোটার ওইগুলো বোধহয় দেখেননি, পরব্রত, হ্যাঁ 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 ওরা বোধহয় দেখেননি বাপি। হ্যাঁ।
না ওটা বোধহয় না, না ওটা দেখেনি, দেখেনি। উনি তো 20 সালে চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ। আহ, কিন্তু আমার ব্যক্তিগতভাবে টোটাকে বেশ ভালো লেগেছিল। ও ও, হ্যাঁ হ্যাঁ তুমি এটা বলেওছো আহ, আগে, হ্যাঁ। হ্যাঁ আমার টোটাকে ভালো লেগেছিল। ফর দ্যাট ওনার ম্যাটার, মতো করে অনেকটা সাজানো হয়েছিল। হ্যাঁ ফর দ্যাট ম্যাটার ওই ইন্দ্রনীলও কিন্তু ওই হ্যাঁ ইন্দ্রনীল, হ্যাঁ। হত্যাপুরীটা দেখেছিলাম, ইন্দ্রনীলের অভিনয় খারাপ লাগেনি। দেখো আসলে দেখো সবাইকে ক্যারেক্টারটা আসতে এমন না, হবে। মানে হ্যাঁ ফেলুদা জিনিসটা এমন না হ্যাঁ একটা ব্যাপার, হ্যাঁ সেটা মানে ভালো লাগেই। লাগে। হ্যাঁ হ্যাঁ, জটায়ুর ব্যাপারটা একটু ইয়ে লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সেই, জটায়ু যেমন আমি সন্তোষ দত্ত ছাড়া এখনো হ্যাঁ ইয়ে করতে পারি না। ঠিকই ঠিকই। হ্যাঁ আচ্ছা এবার একটু অপুর কথা জিজ্ঞেস করি, হ্যাঁ, অপু বিষয়ক কথাবার্তা কিরকম হতো তোমার সঙ্গে? অপুর সংসার বা অপু, ওই চরিত্রের সঙ্গে কিছু মিল খুঁজে পাওয়া বা কিছু এরকম আমি কিছু? না অপু সংসার এখনো আজ অব্দি আমি বোধহয় 20-25 বার দেখেছি, হুম কিন্তু আমি একটানা দেখতে পারি না। আমি এত কাঁদি, হুম। আমি একটু উঠে যাই, আবার মুখে জল দিয়ে একটু চা খাই তারপর এসে আবার দেখি। কারণ আমার কাছে সত্যি ওটা সত্যি, ভীষণ ইমোশনাল লাগে আমার। এবং আমি এত সুন্দর রোমান্টিক দৃশ্যগুলো, এত ও সুন্দর, ভীষণ ভীষণ, এবং সুন্দর। আমার মনে হয়েছে যে মানে বাপি অপু হিসেবে ফেলুদা হয়তো অন্য কেউ করলেও করতে পারে, অপু আর কেউ হবে না। ওই যে বউকে হাওয়া করছে, হ্যাঁ, এবং সব থেকে বড় কথা, অপু হচ্ছে সেই সময়কার, ওই সময়টার সময়ের ওই জেনারেশনকে রেপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করে, করেছিল অপু, এবং তার মুখ হচ্ছে বাপি। ওটাই তো। একদম, এবং অনেকে আহ, আহ, অপু আর হবে না, না, অপুটা কেউ করতে পারে, আমার এটা আমার ব্যক্তিগত আমার তো মতামত। মনে হয় খিদ্দাও আর কেউ পারবে না না। খিদাও পারবে না, কতগুলো বা ঝিন্দের ময়ূর বাহন, হ্যাঁ ওরে বাপরে, ওই ঘোড়ায় চড়ে এসে হ্যাঁ বলবে বান্দার বাচ্চা, হ্যাঁ আরে বাপরে। হ্যাঁ। আর মানে আর দেখো উত্তম কুমারের পাশে পাশে, হ্যাঁ, করা, প্যারালালি দেখো স্ত্রীতে, উত্তম স্ত্রীতে, কুমারের মতো বিশাল মাপের একজন, মানে উনি তো মহিরুহ, উনি তো হ্যাঁ, একজন, হি ইজ লার্জার দেন লাইফ। আর হুম। আর আমার মা তো খুব ফ্যান ছিল, আমার মা একটু গলে গলে পড়তো, মা বলতো দেখেছো সেই ভুবন ভোলানো হাসি, হুম। আমার মা ওরকম করে বলতো। কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা, সুতরাং তার পাশে একটা মানে রিভোল্ট করছিলেন তোমার হ্যাঁ উনি বাবার তো বাবার স্ত্রীতে, নেগেটিভ, হ্যাঁ, এবং হ্যাঁ, কেন ছেলেকে এইভাবে হ্যাঁ প্রশ্রয় বা দিচ্ছেন, হ্যাঁ, ছিন্দের বন্দিতে ওনার একটা নেগেটিভ নেগেটিভ ক্যারেক্টার, ক্যারেক্টার, হ্যাঁ, সেই সবকটা সব চরিত্রই মানে ভাবা যায় না ভাবা কিভাবে যায় না, কিভাবে ওইগুলো করেছেন। বাপি খুব চেষ্টা করতেন। এবং আমি ডিফারেন্ট, দেখেছি ওনার যে নিজেকে ভাঙতে, হুম প্রত্যেকটা চরিত্র যাতে আলাদা হয়, হুম হুম সেটা। তো ওনার সঙ্গে কাজ করতে পেরেছি, এটা আমার পরম সৌভাগ্য। আমি 36 বছর বাপির সঙ্গে কাজ করেছি। হুম অনেকগুলো, আমরা অনেকগুলো অডিও ড্রামা তো করেইছি, হুম টেলিভিশনে করেছি, মহাসিন্ধুর ওপার থেকে একটা টেলিফিল্ম, হুম। আর স্ত্রীর পত্র, আচ্ছা, হ্যাঁ সেটা ছিল ন্যাশনাল টেলিভিশনের হুম জন্য। হুম আর নাটক করেছি প্রচুর, মানে নীলকণ্ঠ, নীলকণ্ঠ তো আগে বোর্ডে নাটক হতো, মানে প্রফেশনাল বোর্ডে হতো, প্রথমে রংমহলে হতো, তারপর বিশ্বরূপায় হতো, তো বহু বহু শো, তারপর নীলকণ্ঠটা আবার রিভাইভড হয় 1999 সালে। হুম সেই সময় তো বোধহয় 450-500 শো করেছি হুম আমরা। হুম তারপর আরেকটি নাটক করেছি, আরেকটি দিন, হুম উনি কুরবানিতে, আমি করতাম না কিন্তু 2-3টে শো বাপির সঙ্গে কুরবানি করেছি, হুম বোষ্টমী, হুম। হোমা পাখি, হোমা তোমার পাখি পাখি, হ্যাঁ, নাটকটা 2006 থেকে 2016 টানা অনেক। 10 বছর ওই একটা নাটক করেছি, তার মধ্যে করেছি তৃতীয় অঙ্ক অতএব, হুম তারপরে করেছি আহ ছাড়ি গঙ্গা, আহ আরো কত ভুলে যাচ্ছি। আমার সঙ্গে উনি করেছেন ফেরা, আমার ডিরেকশনে, হুম। আমার ডিরেকশনে করেছেন ঘটক বিদায়, আমার ডিরেকশনে করেছেন কালমৃগয়া, মানে লিস্ট বোধহয় শেষ শেষ হচ্ছে হবে না। না, এরকম প্রচুর হ্যাঁ, কাজ করেছি। মানে কি বলতো, এত স্বল্প পরিসরে, হ্যাঁ, একই সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সব কথাটা নিয়ে আলোচনা করা হ্যাঁ তো মুশকিল। হ্যাঁ যতটুকু পারলাম, হ্যাঁ যতটা পারলাম তোমার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা হ্যাঁ করলাম এবং দর্শকদের জানানোর চেষ্টা করলাম। আর তোমাকেও
তোমার সম্পর্কেও জানানোর চেষ্টা করলাম তোমার গল্পে, আমাদের এই গল্পের মাধ্যম দিয়ে। হ্যাঁ হ্যাঁ ফলে আমরা মোটামুটি এইখানেই পৌঁছেছি, এই একটু সাম আপ করে ফেলি। হ্যাঁ, হ্যাঁ এই বলে নিশ্চয়ই। যে পৌলমীর হাসিটা একেবারে ওর বাবার মতো। হ্যাঁ, এইটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে সেই যে সংস্কৃতি কৃষ্টির যে বীজটা ছিল এই বাড়িতে, এই গল্ফ গ্রিনের এই বাড়িটাতে, সেটা এখনো রয়েছে। এবং পৌলমী তো এখনো নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। হ্যাঁ, এবং তার একদিকে তার মাতৃত্ব, একদিকে তার নাটক, এবং আরো নানা রকম বিষয়ের মধ্যে জড়িয়ে থাকা নিয়ে পৌলমী খুব ড্যাং ড্যাং করে বেঁচে থাকছে। দেখো, হ্যাঁ, একটা জীবন, হ্যাঁ, জীবনটাকে না, ভরিয়ে রাখতে আমার হবে। বাবা সব মা ভীষণ বলতো যে দুহাত খুলে জীবনটাকে এমব্রেস করবে, হ্যাঁ, হ্যাঁ, জীবনটাকে প্রত্যেকদিন। এমব্রেস করবে। সময় কি খারাপ আসবে না? আসবে, সবার জীবনে আসে। সেটাকে কারণ আমরা দেখো এখনো বেঁচে আছি, সূর্য উঠছে, পাখি ডাকছে, সেই তো পৃথিবীটা এখনো খুব সুন্দর। দড়িয়ে আছে। আমি চেষ্টা করি যে মানুষের ভেতরের ভালোটাকে দেখার, মানুষের ভালোটা খুঁজে বার করে না, আর একটু পজিটিভলি ফোকাস করে বাঁচার চেষ্টা করি। শুনলেন, পজিটিভলি ফোকাস করে বাঁচার চেষ্টা করেন পৌলমী। ওর মতো আমরা সবাই চেষ্টা করি একটু আধটু নিজেদের মতো করে। নিশ্চয়ই, হ্যাঁ, আমরা সবাই চেষ্টা সবাই করি, করি। আর আপনারাও নিশ্চয়ই চেষ্টা করেন। এই বলে আজকে আমার এই ছোট্ট গল্পটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি পৌলমী চট্টোপাধ্যায়। আমি অনেক গল্প করলাম এই নিবেদিতা অনলাইনে আমাদের বন্ধু নিবেদিতা দের সঙ্গে। আপনারা সবাই এই গল্পগুলো শুনতে পারেন যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ফলো করেন এই চ্যানেলটা। আর আমি আশা করব আপনারা সবাই আমাদের এই গল্পে আপনারাও অংশগ্রহণ করবেন।